চলতি মাসে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সম্ভাবনা, কুয়ালালামপুরে চূড়ান্ত সমঝোতা 19 ডিসেম্বর। অবৈধ কর্মীদের বৈধতার বিষয়টিও ফয়সালার পরামর্শ। বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ বাড়লেও কমেছে বাংলাদেশে, বেড়েছে তদন্ত বিচার প্রক্রিয়া। প্রতিবেদন ওয়াশিংটনের। যুক্তরাষ্ট্রের সাথে কূটনীতিক যোগাযোগ বাড়ছে। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর সফর শেষে দেশে ফিরলেন ভারতের রাষ্ট্রপতি। মুজিব বর্ষ সুবর্ণ জয়ন্তীর সমাপনীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। এখনো 2 ডোজ টিকার বাইরে 60% মানুষ। একজনে কোনো টিকা পাননি 37 জন। এরই মধ্যে বুস্টার ডোজ কার্যক্রম শুরু হচ্ছে। ছুটির দিনে সুখবর নেই রাজধানীর বাজারে। ভরা মৌসুমেও না গেলের বাইরে শীতের সবজি, নতুন করে দাম বাড়ছে চাল ও ডালেরও। টানা ছুটিতে পর্যটকে ঠাসা কক্সবাজার। প্রাণ ফিরেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে। মহামারীর মন্দা কাটিয়ে ওঠার চেষ্টা ব্যবসায়ীদের। এবং সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ। ভুটানের জালে নেপালের 4 গোল। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদের সাথে আছি আমরা দুজন। আমি তাবাসসুম আহমেদ, আমি আকাশ ইসলাম। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সমঝোতা স্মারক সই হলে চলতি মাসে মালয়েশিয়া যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। এজন্য 19 ডিসেম্বর কুয়ালালামপুর সফর করবেন তিনি। এক বিশেষজ্ঞ বলেছেন, সমঝোতা সইয়ের সময় মালয়েশিয়ায় অবৈধ হয়ে পড়া কর্মীদের বৈধতার বিষয়টিও ফয়সালার উদ্যোগ নিতে হবে। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। প্রায় 4 বছর পর খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। কোনো সিন্ডিকেট ছাড়াই দেশটিতে কর্মী পাঠাতে চায় সরকার। বিষয়টিকে প্রাধান্য দিতে চলতি মাসেই মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান। দুই দেশের ভিতরে এটা এমওইউ, সো এখানে কিন্তু কনফিডেন্সিয়ালিটির কিন্তু একটা বিষয় আছে। মন্ত্রী বলছেন, মালয়েশিয়া যাওয়ার খরচ যথাসম্ভব কম রাখার চেষ্টা করবে বাংলাদেশ। ওয়ান্স দ্য এমওইউ ইজ দেয়ার, তারপর তো যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার বা যেটা আছে ওটা ওয়ার্কআউট হবে। আর 4 লাখ হবে না 2 লাখ হবে, আমরা তো চেষ্টা করবো যত কম করা যায়। 2018 সালে কর্মী নেওয়ার বিষয়ে সমঝোতা হলেও নিজেদের মধ্যে দুর্নীতির অভিযোগে তা বন্ধ করে মালয়েশিয়া সরকার। ভিসার মেয়াদ শেষ হওয়া সহ নানা কারণে অনেক বাংলাদেশি কর্মী বর্তমানে অবৈধভাবে কাজ করছে মালয়েশিয়ায়। তাই তারা আটক হচ্ছেন দেশটিতে। একজন বিশেষজ্ঞ বলছেন, প্রবাসী মন্ত্রীর সফরে এই সমস্যার সমাধানেও উদ্যোগ নেওয়া দরকার। বিভিন্ন কারণে তাদের মেয়াদ শেষ হয়ে গেছে অথবা অন্যান্য জটিলতায় তারা এখন বৈধ ডকুমেন্টস তাদের কাছে নেই। এই সব কিছু মিলিয়ে একটা আশা করা যায় যে সামনের দিকে যে নতুন সমঝোতা স্মারক হবে সেটি একটা ভালো শেপে দাঁড়াবে। এই বিশেষজ্ঞ আরো মনে করেন, প্রবাসী কর্মীদের ইন্স্যুরেন্স সুবিধা ও সঞ্চয়ের ব্যবস্থা চালু করতে চাকরিদাতা যেন উদ্যোগ নেয়, সেই বিষয়টি নিয়েও দর কষাকষি করা উচিত বাংলাদেশ সরকারের। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। সারা বিশ্বে বাড়লেও বাংলাদেশে কমেছে সন্ত্রাসবাদ ও জঙ্গিপনা। সরকারের বহুমাত্রিক পদক্ষেপে এমন ফল মিলেছে বলে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র। সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশকে নিয়ে গতকাল প্রকাশিত এক রিপোর্টে তথ্য দিয়েছে তারা। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, আইন শৃঙ্খলা বাহিনীর 6 শীর্ষ কর্মকর্তাকে নিষিদ্ধের পর এর রিপোর্ট নিঃসন্দেহে ইতিবাচক। তৌহিদ শান্ত জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর 6 শীর্ষ কর্মকর্তাকে নিষিদ্ধের পর সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের উন্নয়ন ঘটেছে, বৃহস্পতিবার এমন একটি রিপোর্ট প্রকাশ করে যুক্তরাষ্ট্র। দেশটি মনে করে জঙ্গিবাদ বিরোধী বিভিন্ন পদক্ষেপ নেয়ায় বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড কমেছে। নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশিদ বলছেন, এই রিপোর্ট দিয়ে যুক্তরাষ্ট্র স্বীকার করে নিল বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী জঙ্গিবাদ কমাতে ভূমিকা রেখেছে। হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে অপারেশন করার সময়। এখন এই হিউম্যান রাইটস এর ক্যানভাস আমি বলেছি অনেক বড়। এখন যাদেরকে হিউম্যান রাইটস এর আওতায় আনা হয়েছে তারা হচ্ছে, যদি তারা অস্ত্র উঁচিয়ে নিরাপত্তা বাহিনীর কাছে আসে বা তারা যদি কোন রকম আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বা আগ্নেয়াস্ত্র ছাড়া অন্য অস্ত্র ব্যবহার করে,
সেক্ষেত্রে তাদের যে যে নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেটি হচ্ছে খর্ব হয়ে যায় এবং সেটি আসলে এখানে সে কোনো সুযোগ, ওই সুবিধাটা সে পায় না। তবে 6 কর্মকর্তার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক চাল। এটি কি এর সাথে কোনো ভূ রাজনৈতিক স্বার্থ বা কোনো আভ্যন্তরীণ রাজনীতির সাথে সম্পৃক্ত কিনা, সময় এবং তার ব্যাপ্তি, এই দুটোকে যদি আমি মিলাই তাহলে দেখব যে এটি এই সময়ে কেন, এবং এটি হবার পরে আমি দেখছি যে এটিকে রাজনৈতিক ক্যাপিটালাইজেশন করার জন্য অনেকে প্রচেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের এমন স্ববিরোধী প্রতিবেদন উপমহাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশ নিয়ে 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে গেলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আনুষ্ঠানিক বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এর আগে সফরের শেষ দিনে শুক্রবার সকালে রাজধানীর রমনা কালী মন্দিরের সম্প্রসারিত নতুন ভবনের উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে স্বাগত জানাতে বর্ণিল সাজে সাজানো হয় রাজধানীর রমনা কালী মন্দির। বাংলাদেশ সফরের শেষ দিনে শুক্রবার সকাল 10:30টার দিকে মন্দিরে আসেন প্রতিবেশী দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী সবিতা কোবিন্দ ও মেয়ে স্বাতী কোবিন্দ। মন্দির প্রাঙ্গণে তাকে অভ্যর্থনা জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সহ হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা। প্রথমে তিনি ভারত সরকারের অর্থায়নে সংস্কার হওয়া কালী মন্দিরের সম্প্রসারিত নতুন অংশটির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মন্দিরের কিছু অংশ ঘুরে দেখেন। পরে সপরিবারে প্রার্থনায় অংশ নেন ভারতের রাষ্ট্রপতি। রমনা কালী মন্দির কমিটির সভাপতি জানান, ৭১-এর মুক্তিযুদ্ধের সময় মন্দিরটি ধ্বংস করে দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। ভারত সরকারের দেওয়া 7 কোটি টাকা অনুদানে তার সংস্কার করা হলো। সেই অনুদানে আমরা একটি ভক্ত মন্দির এবং পুনর্নির্মাণ করার সুযোগ পেয়েছি এবং একটি ভক্ত নিবাস করার সুযোগ পেয়েছি। তো ভারতের মাননীয় রাষ্ট্রপতি মহোদয় আমাদের এই মন্দিরে এসেছেন, মহামান্য রাষ্ট্রপতি মহোদয় আমাদের মন্দিরে এসেছেন। আমরা আসলে সবাই অনেক আনন্দিত, পুলকিত। ভারতের রাষ্ট্রপতি 15 মিনিটের মতো মন্দিরে অবস্থান করেন। দুপুর 1:15টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ সময় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন তাকে বিদায় জানান। হাত নেড়ে বিদায় জানান ভারতের রাষ্ট্রপতি। দুপুর 1টার কিছু পরে তাকে বহনকারী বিশেষ বিমানটি ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। পর্দা নামলো বিজয়ের 50 বছর এবং জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানের। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় 2 দিনের এই আয়োজনের শেষ দিনে আবহমান বাংলার ইতিহাস, ঐতিহ্য আর জাতির জনক বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের ছবি তুলে আনেন সংস্কৃতি কর্মীরা। শাহ আলী জয়ের প্রতিবেদন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজার বছরের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ বাঙালির জীবনে সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে লাল সবুজের 30 লাখ কারিগর এক সাগর রক্তের বিনিময়ে দখলদার পাকিস্তানিদের সঙ্গে মরণপণ লড়াইয়ে ছিনিয়ে আনে মহাবিজয়। আর এই বিজয়ের মহানায়ক বাংলার অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্ত আকাশে মুক্ত মনে সেই গান জাগে ভেসে। বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে তাই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ বর্ণাঢ্য আয়োজন মহাবিজয়ের মহানায়ক। শেষ দিনে দর্শক সারিতে বসে তা উপভোগ করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 দিনের এ আয়োজনের সমাপনীতে উঠে আসে বাঙালির হাজার বছরের সংগ্রাম এবং মুক্তির সংগ্রামে জাতির জনকের নিরন্তর লড়াইয়ের গল্প। বিজয় দিবসে শুরু হওয়া এই আয়োজনের প্রথম দিনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও যোগ দেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।
এদিকে বিজয় সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বনানীতে বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে পরিবারের সদস্যদের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও। পুষ্পার্ঘ্য অর্পণ করে ৭৫-এর ১৫ আগস্ট শহীদ পরিবারের সদস্যদের সমাধির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। ষাট বছরের বেশি বয়সীদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী রোববার বা সোমবার থেকে বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক স্বপন। স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার বিকেলে নিজ নির্বাচনী আসন মানিকগঞ্জে এক অনুষ্ঠানে এই তথ্য জানান। তিনি বলেন, যারা ৬০ বছরের ঊর্ধ্বে আছেন, গুরুতর অসুস্থ, তাদের বুস্টার ডোজ দেওয়া হবে। সারা দেশে একযোগে আগামী রোববার বা সোমবার শুরু হবে। করোনা ভাইরাস প্রতিরোধী টিকার ২টি ডোজ দেয়া হলেও কোনো কোনো দেশে আরও একটি ডোজ দেয়া হচ্ছে। তৃতীয় ডোজটিকে বলা হয় বুস্টার ডোজ। এখন সব ভ্যাকসিন মিলে আমাদের কাছে হাতে ৫ কোটি ভ্যাকসিন আছে। কাজেই ভ্যাকসিনের ইনশাল্লাহ কোনো অভাব নাই। আমাদের আগামী সপ্তাহ থেকে আমাদের ট্রায়াল বেসিসে বুস্টার ডোজ শুরু হবে, সেটা আমরা আশা করি। ৬০ বছরের বেশি বয়স এমন শতকরা ৩৭ জন এখনো কোনো টিকাই পাননি। আর পূর্ণ ২ ডোজ টিকার বাইরে এই বয়সী মানুষ আছেন ৬০% বেশি। করোনায় মৃত্যু ঝুঁকিতে থাকা দেশের ৬০ মানুষের এমন অবস্থানের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ২ ডোজ টিকা পাওয়া ৬০ এবার বুস্টার ডোজ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বুস্টার ডোজের দরকার থাকলেও এখন বেশি প্রয়োজন বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনা। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১,৩১,০০,০০০ মানুষের বয়স ৬০ বছরের বেশি। এ পর্যন্ত দেশে করোনায় মারা যাওয়া ২৮,০৩৮ জনের মধ্যে ৫৫% বয়স ৬০ কিংবা তার বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই বয়সী মানুষের মধ্যে টিকার জন্য নিবন্ধন করেছেন ৭৫%। তার মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৬৩% আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪০% মানুষ। সব মিলিয়ে এখনও টিকা পাননি ৩৭% প্রবীণ নাগরিক। এমন বাস্তবতায় দ্বিতীয় ডোজ পাওয়া ওই ৪০% মানুষকে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমাদের যারা বয়স্ক আছে, ফ্রন্টলাইন ওয়ার্কার আছে, তাদেরকেও বুস্টার ডোজ দেওয়ার জন্য আমরা পরিকল্পনা হাতে নিয়েছি। এমনিতে ৬০ কিংবা তার সাথে বেশি মানুষ নানা রোগে আক্রান্ত থাকেন। প্রবীণ নাগরিকদের দ্রুত টিকা আওতায় আনা না গেলে দেশে বড় ধরনের ঝুঁকি তৈরি হবে জানিয়ে জনস্বাস্থ্যবিদ বেনজির আহমেদ বলছেন, এক্ষেত্রে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব দিতে হবে। বুস্টার ডোজ যদি আমরা দেই, তাহলে আমরা হয়তো যে ২৫ ভাগ লোক তার কিছু অংশকে দিতে পারবো, কিন্তু আমাদের সেক্ষেত্রে যদি অসংখ্য লোক আনপ্রোটেক্টেড থাকে, অর্থাৎ একটা টিকাও পায়নি, তাদের সংক্রমণ হওয়ার সম্ভাবনা ১০০%। তো ১০০% যারা ঝুঁকিতে আছে তাদেরকে না দিয়ে যারা ২০% ঝুঁকি তাদেরকে যদি আমরা দিতে চাই, তাহলে এটা আমাদের আসলে কোনো হেল্প করবে। আগামী মার্চে এপ্রিলে দেশে করোনার নতুন ঢেউ আসতে পারে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্যবিদরা। ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সরকারকে বিদেশ যাত্রা নীতি কঠোর করার পরামর্শ দিয়েছেন তারা। করোনার তৃতীয় ঢেউয়ে মৃত্যু এবং অসুস্থতার সংখ্যা আগের মতো ভয়াবহ হবে না, তবে আমাদেরকে অতি দ্রুত দেশের ৮০% মানুষকে টিকাদানের আওতায় আনতে হবে। মার্চ এপ্রিলের দিকে আমরা গতবারের মতো আবারও একটা সমস্যায় করতে পারি। সুতরাং সরকারের উচিত হলো যারা এখনো একদম অরক্ষিত সেই লোকগুলোকে দ্রুত টিকা আওতায় আনার জন্য একদিকে হলো টিকা আনতে হবে, দ্বিতীয়ত হলো যে তাদের উদ্বুদ্ধ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের ৪৯.৪% মানুষ ২ ডোজ টিকার আওতায় এসেছে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। বিজয় দিবস আর সরকারি টানা ৩ দিন ছুটির অজুহাতে চড়া রাজধানীর নিত্যপণ্যের বাজার। বিক্রেতারা বলছেন, বিশেষ দিবসে গাড়ি ভাড়া সহ নানা খরচ বেড়ে যাওয়ায় দাম বাড়াতে বাধ্য হন তারা। শীতের সবজির প্রচুর আমদানির পরও দাম নেই হাতের নাগালে। নতুন করে আবারও বাড়তে শুরু করেছে চাল, ডাল সহ কয়েকটি অতি প্রয়োজনীয় পণ্যের দামও। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত।
ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সিম, নতুন আলু এমন নানা সবজি নিয়ে সারি সারি সাজানো সবজির দোকান। শীতে সাধারণ মানুষের স্বস্তির অন্যতম জায়গাও সবজি। তবে ডিসেম্বরের মাঝামাঝি এসেও দাম অন্যান্য বারের চেয়ে অনেকটাই চড়া। বিক্রেতারা বলছেন এবার অন্যান্য বছরের মতো দাম কমার সম্ভাবনাও কম। তবে ক্রেতারা খুঁজে পাচ্ছে না দাম বেশি থাকার উত্তর। মাঠের কৃষক সামান্য দাম পেলেও পকেট ঠিকই কাটা যাচ্ছে রাজধানীর ক্রেতাদের। প্রাকৃতিক দুর্যোগও নাই, সেই হিসাবে তো প্রচুর পরিমাণ সবজি উৎপাদন হচ্ছে, কিন্তু টাকাতে আমাদের সবজি অনেক বেশি দামে কিনে খাওয়া লাগতেছে। প্রয়োজন বেশি, কিন্তু এখন আমরা সাধ্যের মধ্যে চেষ্টা করছি। গাড়ি ভাড়া বেশি, যাতায়াত খরচা বেশি, সবজি অবশ্যই একটু দাম বেশিই থাকবে। এবার মনে করেন আগের বছরের মতো এত কম থাকবো না। মাছের বাজারে খানিকটা ভিড় কম, চোখে পড়বে রূপালী ইলিশ, চিংড়ি সহ নানা প্রজাতির মাছ। তবে দাম নিয়ে স্বস্তি নেই ক্রেতা বিক্রেতা কারোরই। বিক্রেতারা বলছেন বাড়তি দামে কমেছে ক্রেতার সংখ্যাও। কোরাল মাছ 600 টাকা কেজি, এটা 700, ওটা 650। ইলিশ মাছ এটা ছোট সাইজ, মিডিয়াম সাইজ, এটা 700 টাকা কেজি। টাকি মাছ দেখলাম 350 টাকা, 250-300 টাকা যেগুলো থাকে। শীতকালে মাছের দাম কম থাকে, কিন্তু এবছর মাছ তুলনামূলক অনেক কম। সাধারণ মানুষের অতি প্রয়োজনীয় চালের দাম কিছুদিন স্থির থাকার পর আবারও বাড়তে শুরু করেছে। বিক্রেতারা বলছেন বস্তা প্রতি দাম বেড়েছে প্রায় 100 টাকা। বেড়েছে ডাল, সয়াবিন তেলের দামও। ডায়মন্ড আছে যেটা 3600 টাকা বস্তা কিনতাম, এই সপ্তাহে 3680 টাকা, 20 টাকা আছে খরচ। তাহলে এত টাকা বাড়লে আমরা বেচবো কত? তারপর ডাল যেটা ছিল আপনার 92 টাকা কেজি, ওইটা এখন এই সপ্তাহে 100 টাকা কেজি। তবে খানিকটা অপরিবর্তিত রয়েছে মুরগির দাম। সোনালীটা বেচা 250-60, আর দেশি হয়েছে গিয়া 440-50। ক্রেতারা বলছেন দাম কমাতে আরও আন্তরিক হওয়া উচিত সরকারি সংস্থাগুলোর। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। নিজেদের মধ্যে আধিপত্য ছাড়াও এবার ভাড়ায় মানুষ হত্যার মতো ঘটনার সাথে যুক্ত হচ্ছে কিশোর গ্যাং। রাজধানীর মিরপুরে টপ 10 পোশাক কারখানার কর্মচারী শাহাদাত হোসেন হাসিবকে হত্যার অভিযোগে কিশোর গ্যাংয়ের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকেই মিলছে এমন সব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। 6 মাস আগে রাজধানীর মিরপুরের টপ 10 পোশাক কারখানায় কাজ নেয় হাসিব। গত 13 ডিসেম্বর রাত 12টার পর ওই কারখানার পাশের সড়কেই হত্যা করা হয় তাকে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিপুল নামের এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিশের। পরে মোবাইলের অবস্থান শনাক্ত করে তাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যে আরো 2 জনকে আটক করে পুলিশ। আমাদের পার্টি পৌঁছানোর আগেই সে আবার লোকেশন চেঞ্জ করে চলে যায় হলো ঝালকাঠি। তো ঝালকাঠিতে আমাদের চৌকস টিম তাকে ওইখানে গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসে। পুলিশ জানায় পূর্বে টপ 10-এ কাজ করা বিপুলের পরিবারের সঙ্গে হাসিবের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ ছিল। তার জেরেই হাসিবকে হত্যা করতে কিশোর গ্যাংয়ের 3 সদস্যকে 2 লাখ টাকায় ভাড়া করা হয় বলে ধারণা পুলিশের। কন্ট্যাক্টটা যার মাধ্যমে হয় তাকে আমরা গ্রেফতার করেছি। এখন সে তার সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট হয়েছে বিপুলের বা হোয়াটএভার যে কারো, এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। আটক 3 জনের মধ্যে 2 জন ইতিমধ্যেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পলাতক বাকি 2 জনকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। টানা ছুটিতে লাখো পর্যটকের পদচারণায় মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। এতে হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে। তারা বলছেন করোনা মহামারীর সময় দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সমুদ্র সৈকত সহ বিভিন্ন পয়েন্টে তৎপরতা বাড়ানোর হয়েছে বলেও জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। মোহাম্মদ আয়াবুল ইসলামের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। সৃষ্টিকর্তা যেন রূপসী বাংলার সব রূপ ঢেলে দিয়েছে বালুর আঁচলে। তাই তো যে কোনো উৎসবেই এই সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। সৈকতের বালুকা বেলায় ছোটাছুটি আর নোনা জলে সমুদ্র স্নানের অনাবিল আনন্দ যেন পর্যটকদের বারবার কাছে টানে। আর টানা 3 দিনের ছুটিতে লাখো পর্যটকের পদভারে মুখরিত বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকত। যে ফ্যামিলি ট্যুরে আসছি, যে সবাই মিলে আনন্দটা উপভোগ করতে পারি। এখানকার পরিবেশ অত্যন্ত মনোরম, সুন্দর লাগতেছে, সবকিছু ভালোই লাগতেছে। কক্সবাজারে এসে ভালোই লাগছে। এদিকে পর্যটকদের ভ্রমণ আনন্দময় এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সমুদ্র সৈকত সহ সব পর্যটন কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে আমাদের টুরিস্ট পুলিশের টহল আছে, নিয়মিত ডিউটি আছে পোশাকধারী অবস্থায়। তারপর পাশাপাশি মোটরসাইকেলে আছে, সিভিল পোশাকে আছে এবং এর পাশাপাশি ফুড প্যাট্রোলও ডিউটি করছেন।
পর্যটকদের ঢল সামলাতে ও মানসম্মত সেবা নিশ্চিত করতে হোটেল মোটেলগুলোতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। প্রচুর পর্যটকের সমাগমন হয়েছে। এই উপলক্ষে তাদের সেবা এবং তাদেরকে নিয়ে যাতে কোনো অনিরাপদ না ভুগে তার জন্য টুয়াক প্রশাসনের সাথে কাজ করে যাচ্ছে। প্রশাসনের হিসাবে পর্যটকদের জন্য এখানে হোটেল মোটেল রয়েছে 5 শতাধিকেরও বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে চর মারার অভিযোগে জামালপুরে দেওয়ানগঞ্জের পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ শাহানশার বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মেহেরুল্লাহ বাদী হয়ে মামলা করেন। এতে মেয়র একমাত্র আসামি। স্থানীয়রা জানান, দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। ভোর থেকে ওই মাঠের শহীদ মিনারে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করছিলেন। এ সময় দেওয়ানগঞ্জের পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান। এ সময় পৌরসভার নাম 5 নম্বরে ঘোষণা করায় মেয়র ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে ওই শিক্ষা কর্মকর্তাকে গালিগালাজ শেষে চর মারেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, তিনি ইউএনওর দেওয়া তালিকা অনুযায়ী ঘোষণা করছিলেন। তালিকায় পৌরসভার নাম ছিল 5 নম্বরে। পৌর মেয়র জানান, প্রোটোকল অনুযায়ী পৌরসভার নাম 4 নম্বরে ঘোষণা করার কথা থাকলেও করা হয়নি। শিক্ষা কর্মকর্তাকে গালিগালাজ করার কথা স্বীকার করলেও গায়ে হাত তোলার বিষয়টি অস্বীকার করেন তিনি। প্রবাসী কর্মরত বাংলাদেশি নারী শ্রমিকরা বেশি নির্যাতিত হয়। এ ধরনের নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোকে নির্দেশনা দেওয়া আছে। এছাড়াও বিভিন্ন দেশের চাহিদার ভিত্তিতে বিদেশগামী কর্মীদের জন্য বুস্টার ডোজ দেওয়া হবে। আন্তর্জাতিক অভিবাসী দিবসের আগে শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে করোনার অভিঘাত উত্তরণে নিরাপদ অভিবাসন নিয়ে ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এসব কথা বলেন। অনুষ্ঠানে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ 10 দফা সুপারিশ উত্থাপন করেন। দাবির মধ্যে রয়েছে বিদেশ যেতে ইচ্ছুক কর্মীদের করোনায় 2 ডোজ ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি তাদের জন্য বুস্টার ডোজ নিশ্চিত করা। আকাশচুম্বী এয়ার টিকিটের দাম সহনীয় পর্যায়ে আনার লক্ষ্যে দেশি বিদেশি এয়ারলাইন্সগুলোর সাথে উচ্চ পর্যায়ে বৈঠক করা। প্রতিযোগিতায় সরকারি দল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ও বিরোধী দল কুমিল্লা ইউনিভার্সিটির বিতর্কিতরা সমান নম্বর পাওয়ায় উভয় দলকে বিজয়ী বলে ঘোষণা করা হয়। বন্ধ ছিল কলকারখানা, সংশোধিত হয়েছিল, বেকার হয়ে চলে আসছে। সেই জায়গাটিতে আপনি কিভাবে আরো সবাই ক্যামেরা প্লিজ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। শান্ত মারিয়াম ফাউন্ডেশন ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন যৌথভাবে প্রতি বছরের মতো এবারও বিনম্র শ্রদ্ধার শোক গাঁথায় শুক্রবার শহীদ মুক্তিযোদ্ধা দিবস পালন করেছে। এ উপলক্ষে বরণী কবরস্থানে শহীদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইমামুল কবির শান্তর সমাধিতে এবং মুক্তিযোদ্ধাদের আজিমপুরে নতুন কবরস্থানে কোরআনখানি, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘরে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি উদযাপন হয়। এতে অতিথি হিসেবে ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সরওয়ার আলী, শান্ত মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য ডাক্তার আহসানুল কবির ও শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক শিল্পী মুস্তাফিজুল হক। আত্মমানবতার সেবায় আবারও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে এসেছে দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। এবার শীতার্ত মানুষের মাঝে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার কয়েক হাজার অসহায় মানুষের মাঝে কালের কণ্ঠ শুভ সংঘ জেলা শাখার আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় কম্বল বিতরণ করা হয়েছে। সুশীল সমাজের প্রতিনিধিরা বলেছেন, বসুন্ধরার মতো দেশের বড় বড় প্রতিষ্ঠান পাশে দাঁড়ালে উত্তরাঞ্চলের দরিদ্র মানুষের তীব্র শীত কাটিয়ে ওঠা অনেকটা সহজ হবে। ঠাকুরগাঁও থেকে আব্দুল লতিফ লিটু ও দিনাজপুর থেকে ফখরুল হাসান পলাশের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট।
শুক্রবার দিনব্যাপী ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, শিবগঞ্জ রেল স্টেশন, পীরগঞ্জ পৌরসভা, রানী সংকৈল বালিকা উচ্চ বিদ্যালয় ও বড় বালিকা আদিবাসী পাড়ার সাঁওতাল সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতে কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। যারা আমাদেরকে কম্বল দিচ্ছে তাদেরকে যেন আল্লাহ ভালো করে, কোনোদিন পাইনি, এবারই প্রথম পাচ্ছি। সবাই কম্বল নিতে আসছি, বসুন্ধরা চেয়ারম্যান কম্বল দিচ্ছে, ওর জন্য সবাই দোয়া করব। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ 24 এর জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস সহ কালের কণ্ঠ শুভ সংঘের সদস্যরা। আমরা চাই শুভ সংঘের এই মহৎ কার্যক্রম আরো বেগবান হবে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয় ওনার আমরা অত্যন্ত সাফল্য কামনা করি। এদিকে দিনাজপুরেও শীতে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। এ সময় দরিদ্র পরিবারগুলো উপহার হিসেবে কম্বল পেয়ে বেশ খুশি হয়। বসুন্ধরার কম্বল দিচ্ছে শীতের সময় ঠান্ডার, এতে আল্লাহ হায়াত দারাজ দিক, আল্লাহ তাকে হায়াত দারাজ করুক, বাঁচি থাকুক, আরো যেন আগামীতে দিতে পারে তার তৌফিক দান করুক। বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় জেলা সদরের গরিব মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন কালের কণ্ঠ শুভ সংঘের সদস্যরা। 13টি উপজেলায় আমরা বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান স্যারের উপহার কম্বল পৌঁছে দিচ্ছি মানুষের হাতে হাতে। আজকে এই দিনাজপুর সদরে 300 মানুষকে দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হলো। করোনার সময় আর প্রতিটি উপজেলায়, দিনাজপুর জেলায় 13টি উপজেলায় আমরা ত্রাণ বিতরণ করতে পেরেছিলাম। এই ধাইবোধে আমরা এবার শীতের সময় আমরা আজকের এই শীতবস্ত্র বিতরণ করতে পারে আমরা খুব নিজে আনন্দিত। বসুন্ধরা গ্রুপের এমন মহতি উদ্যোগে কৃতজ্ঞতা জানান অতিরিক্ত জেলা প্রশাসক। বসুন্ধরা গ্রুপের যে উদ্যোগ, এটা আমাদের জন্য খুবই দরকার, যেহেতু দিনাজপুর একটি, আমরা জানি যে বাংলাদেশের 2-3টা জেলাতে সবচেয়ে বেশি শীত পড়ে, তার মধ্যে দিনাজপুর একটি। আয়োজকরা জানান পর্যায়ক্রমে দিনাজপুরের 13টি উপজেলার 2000 পরিবারের মাঝে বসুন্ধরা গ্রুপের শীত উপহার তুলে দেয়া হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জাপানের ওসাকা একটি বাড়িতে আগুন লেগে 27 জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দমকল বিভাগের কর্মীদের বরাতে এ তথ্য দিয়েছে জাপান টাইমস। সংবাদ মাধ্যমটি জানায়, স্থানীয় সময় সকাল 10টায় শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা ওসাকায় বহুতল বাড়ির 4 তলায় আগুন লাগে। এতে দগ্ধ 28 জনের মধ্যে 27 জনের শরীরে প্রাণের লক্ষণ নেই। অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে তা তদন্ত করছে পুলিশ। চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। শুক্রবার সকালে জাপানের ওসাকা শহরের কেন্দ্রস্থল ব্যস্ত বাণিজ্যিক এলাকায় একটি 8তলা ভবনের 4র্থ তলায় আগুন লাগে। জাপানের গণমাধ্যম NHK এর খবরে বলা হয়েছে, পরে ফায়ার সার্ভিসের 70টি ইউনিটের আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মৃতদের মধ্যে কেউ কেউ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। দগ্ধদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় সকাল 10টা নাগাদ আগুন লাগে। অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছিল তা তদন্ত করছে পুলিশ। ভবনটিতে বিভিন্ন ধরনের ব্যবসায়িক সংস্থার কার্যালয় ছিল বলে জানা যায়। যে ফ্লোরে আগুন লাগে সেখানে একটি সাইকিয়াট্রিক ক্লিনিক ছিল। পরে আগুনের শিখা ভবনের ছাদ পর্যন্ত উঠে যায়। আগুন লাগার পরপরই ভবনের অন্য ফ্লোরগুলো থেকেও লোকজন সরিয়ে নেওয়া হয়। কয়েক বছর ধরে দেশটিতে আগুনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। 2019 সালে অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিকাণ্ডে 36 জনের মৃত্যু হয়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। বৃহস্পতিবার এক বিবৃতিতে তথ্য দিয়েছে মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পূর্ণ মেডিকেল চেক আপ ছাড়াও সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবেন মাহাথির। তবে তাকে ভর্তির কারণ জানানো হয়নি। এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তার মুখপাত্র। আগামী কয়েকদিন মাহাথির মোহাম্মদকে হাসপাতালে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে। মালয়েশিয়ায় সবচেয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী মাহাথিরের হার্টের সমস্যা রয়েছে। আগেও হার্ট অ্যাটাক এবং বাইপাস সার্জারি হয়েছে তার। 2003 সাল পর্যন্ত টানা 22 বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন তিনি। দেশটির রাজনীতিতে এখনও গুরুত্বপূর্ণ মাহাথির মোহাম্মদ।
যথাযোগ্য মর্যাদায় পশ্চিমবঙ্গে পালিত হয়েছে মহান বিজয় দিবস। সে উপলক্ষে কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে পরপর দুদিন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি সহ বিশিষ্টজনেরা। কলকাতার প্রতিনিধি ভাস্কর সর্দারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পশ্চিমবঙ্গে মহা সমারোহে উদযাপিত হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে মিশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি সহ বিশিষ্টজনেরা। দিনটি উপলক্ষে বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি বলেন, যারা স্বাধীনতা সংগ্রামের জন্য আত্মত্যাগ করেছেন তারা যেন মর্যাদা পান, এটা আমাদের দেখতে হবে। চলমান বছর বাঙালির বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী। এই উপলক্ষে কলকাতাস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে পরপর 2 দিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভার মাননীয় অধ্যক্ষ প্রধান অতিথি হিসেবে ছিলেন। এছাড়াও মুক্তিযুদ্ধ সম্মাননাপ্রাপ্ত সাংবাদিক দিলীপ চক্রবর্তী এবং আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক শফি আহমেদ স্যার ছিলেন আমাদের আলোচক হিসেবে। তো এইভাবে আমরা 2 দিনব্যাপী আমাদের অনুষ্ঠান সাজিয়েছি। আলোচনা অনুষ্ঠানের পর বিজয় উৎসবে জনপ্রিয় গায়ক অনুপম রায় সহ খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় জমে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্যামেরায় সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। এবার খেলার সংবাদ জানাবে আসিফ। ধন্যবাদ আকাশ। ক্লেমনের সৌজন্যে জানাচ্ছি খেলার খবর। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতকে 1-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের মেয়েরা। এতে টুর্নামেন্টের ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল লাল সবুজের প্রতিনিধিরা। শুক্রবার বিকেল 3টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়ায়। ম্যাচের 6 মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন শামসুন নাহার। তহুরা খাতুন বল নিয়ে ভারতের বক্সে ঢুকলে ফাউলের শিকার হন, আর তাতে পেনাল্টির বাঁশি বাজে। 3 ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ 7 পয়েন্ট। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এদিকে একই ভেন্যুতে রাতে নেপাল 4-0 গোলে হারায় ভুটানকে। নিউজিল্যান্ড সফরে মাঠের অনুশীলনের জন্য বাংলাদেশের অপেক্ষা আরও বাড়ছে। অনুমতি দেওয়ার একদিন পরে তা প্রত্যাহার করে নিয়েছে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। কোয়ারেন্টিনের মধ্যে থেকে আগের কয়েকদিন যারা জিম করেছে তারা নিয়মিত অনুমতি পায় মাঠে গিয়ে অনুশীলন করার। যদিও বিরূপ প্রকৃতির কারণে বৃহস্পতিবার অনুশীলন না করেই মাঠ থেকে ফিরে বাংলাদেশ দল। সফরকারীদের টিমস অপারেশন ম্যানেজার নাফিস ইকবাল শুক্রবার জানান, 2 দিনের জন্য তাদের অনুশীলন স্থগিত রাখার কথা বলা হয়েছে, তাই হোটেলেই রয়েছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডে এবার 2টি টেস্ট খেলবে বাংলাদেশ, যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। 1 জানুয়ারি থেকে শুরু হবে টেস্ট সিরিজ। টি-20 সিরিজে পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 3 ম্যাচ সিরিজের শেষ ম্যাচে 7 উইকেটে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। করাচিতে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ 3 উইকেটে 207 রান জড়ো করে। জবাবে 7 বল হাতে রেখেই এই রান টপকে যায় পাকিস্তান। তাতে 7 উইকেটে জয় পায় স্বাগতিকরা। 208 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 2 ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান 158 রান যোগ করেন। 53 বলে 79 রান করে আউট হন বাবর আজম। মোহাম্মদ রিজওয়ান 45 বলে করেন 87 রান। এই জয় দিয়ে এবছর 20 ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে পাকিস্তান। এই ছিল খেলার সংবাদে। চলে যাচ্ছি অপর স্টুডিওতে। আসিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।